নররা অনেক পুরনো এক ঐতিহাসিক গ্রাম। তার চৌহদ্দিতে শ্মশান, বড় বড় দুখানা নদী, বিশাল মাঠ। একসময় থাকা ঘন বন, যদিও এখন তা নেহাতি পাতলা। প্রাচীন সাঁওতাল জাতির মানুষদের থেকে শুরু করে অত্যাধুনিক বাসস্থান সবই এখানে আছে। আমার এই কাহিনীর নায়ক এক গোয়ালা নন্দন, নাম আশিস। আমি যখন ওখানে গেলাম, এই ঘটনা সেটার শেষ দিন। তার আগে 3 দিন ধরে বেচারা আশিস ঝাঁটা পেটা, ছেঁড়া জুতোর ঘা, চর থাপ্পড় তো আর হাতে গোনা যাবে না, আর শুকনো লঙ্কার পোড়ার ধোঁয়া শুকতে শুকতে কাহিল হয়ে পড়েছিল। তার অপরাধ কি এমন ছিল যে এত অত্যাচার হবে তার ওপর? অবশ্য যার ওপর এত কিছু হচ্ছিল সে কিন্তু নির্বিবাদে সব অত্যাচার মুখ বুজে মেনে নিচ্ছিল। আর এটাই আমার নজর আরও বেশি করে যেন কাড়ল। কথাটা আমি অজিত বাবুকে বলতেই তিনি বললেন আমায় আসল ঘটনাটা। আশিস দিন দুয়েক আগে এক শনিবার দুপুরে গরু চড়াতে গিয়েছিল মাঠে। ধান উঠে যাবার পর ফাঁকা মাঠ, শুকনো নদীর চরেও প্রচুর ঘাস পেয়ে গরুর পাল তো এক জায়গাতেই চড়ছিল। সে তাই নদীর পাশেই একটা অর্জুন গাছের ছায়ায় শুয়ে দিব্যি লম্বা ঘুম দিয়েছিল। ঘুম যখন ভাঙে তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। দেখে একটা তালের শুকনো বাখানা, মানে গোটা তাল পাতা আর কি, তার গায়ের ওপর চাপানো। কিন্তু আশেপাশে তো কেউ নেই, গরুগুলো তখনও ঘাস চিবোচ্ছে। ও ভালো করে এদিক ওদিক চেয়ে দেখে, পাশাপাশি কোথাও আর কোনো গাছ নেই। তবে ওই অর্জুন গাছের ওপর নাকি তার গাছের উপরে বরগাছা হয়ে জন্মেছে একটা তাল গাছ, হয়তো তারই ডাল ওটা। কিন্তু অত বড় তাল পাতার ডাল ওপর থেকে এসে তার গায়ে পড়লে তার ঘুম ভাঙতো না? তাহলে বিষয়টা তখনই তাকে অতটা না ভাবালেও পরে কিন্তু ঠিকই ভাবালো। তখনকার মতো তো গরুর পাল নিয়ে সে বাড়িতে ফিরল, কিন্তু আসল বিপত্তি শুরু হলো রাতের বেলা। ঘুমাতে ঘুমাতে দেখে তার নাভিটা নেমে যাচ্ছে ক্রমাগত নিচের দিকে। কোনো বেদনা নেই, কোনো যন্ত্রণা নেই, কিন্তু অস্বাভাবিকভাবে অস্বস্তিতে ওই রাতে সে আর ঘুমাতে পারল না। বিষয়টা তার বাবা মাকে বলতেই তারা পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে। এদিকে ডাক্তারবাবু সব লক্ষণ দিকে তাকে রক্ত পরীক্ষা করাতে দিলেন এবং তার অসুখ সম্ভাব্য জন্ডিস ধরে নিয়ে ওষুধপত্র দিয়ে দেন। কিন্তু রক্ত পরীক্ষা করে তার মধ্যে কোনোরূপ কোনো রোগের আভাসও মিলল না। সেদিনই দুপুরে শুরু হলো আর এক নতুন বিপত্তি। বেচারা আশিস খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম দিয়েছিল বারান্দায়। মনে হয় কে যেন তার হাত ধরে টানছে আর বাড়ি থেকে বাইরে যেতে বলছে। আশিস সে ডাক এড়িয়ে যেতে পারছে না কিছুতেই। অজ্ঞতা সে বিছানা ছেড়ে তক্তা থেকে নেমে আসে। ওর বাবা কিন্তু ছেলের ভাবগতি লক্ষ্য করছিল সকাল থেকেই। এখন সে তক্তা থেকে নামতেই প্রথমেই তাকে ঝাঁটাপেটা করলো। তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে শোকানো থেকে শুরু করে সব করলো। একটু আধটু ঝাড়ফুঁক যা তার জানা ছিল সেসবও করলো। সব প্রয়োগ করলো ছেলেকে অপদেবতাদের হাত থেকে বাঁচাতে। কিন্তু তাতে সাময়িকভাবে তখন আশিসকে তারা থামাতে পারলেও রাতের বেলা সেই অশরীরীর ডাকে সাড়া দেবার জন্য সে পাগল প্রায় হয়ে উঠল। তখন আর তাকে সামলানো গেল না। অজ্ঞতা দড়ি দিয়ে বেঁধে রাখতে হলো তাকে সারা রাত। আশিস সচেতন থাকতেও নিজেও তাদেরকে তাই করতে বলেছিল, কারণ ওই ডাক আসলে তার মধ্যে যে পাগলামি শুরু হচ্ছিল সেটা তারও জানা ছিল না।
অথবা জানতো বলেই সে আগেই তাদেরকে সেটা করতে বলেছিল। সে কিন্তু ওই অপ্রাকৃত অদ্ভুত ওরে ডাকাডাকির সময়টুকু ছাড়া বাকি সময় সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আচরণ করছিল। পরদিন তাই ডাকা হলো কাঞ্চনপুর শ্মশানের সেই বিখ্যাত ওঝাকে। তিনি আসতেই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক শান্ত হয়ে গেল। কেউ কিছু দেখেনি, শোনেনি, কিন্তু তিনি আসতেই সকলে অনুভব করলো বাতাসটা যেন হালকা হয়ে গেল, যেন অসংখ্য অশরীরী নিঃশব্দে সেই স্থান ত্যাগ করায় পরিবেশটাই বদলে গেল। আমি তখন ওখানে পৌঁছালাম। তারপর তিনি তার বিদ্যার প্রয়োগ দ্বারা আশিসকে তার নখদর্পণে দেখাতে পেরেছেন সেই অর্জুন গাছটার ছবি। আশিস নিজে সেই গাছ থেকে চিনতে পারলো এবং বলল যে হ্যাঁ, এই গাছটাই সেই গাছটা, কারণ তার দু চোখ তো বন্ধ, কিন্তু সে ভেতরে ভেতরে ঠিকই দেখতে পাচ্ছে ওঝার কারণে। তারপর আশিস ও তার সাথে থাকা বাকিরাও দেখল সেই নখদর্পণেই ওই অর্জুন গাছের ডাল থেকে ঝুলন্ত এক আদিবাসী রমণীর গলায় ফাঁস দেওয়া শরীর। তার পা দুটো মাটি থেকে মাত্র কয়েক বিঘত উপরে, ঠিক সেই স্থানে পরশুদিন যেখানে ঘুমিয়েছিল আশিস। ব্যাস, কি ঘটেছে তা আর বুঝতে বাকি রইল না কারোই। তিনি চোখ খোলার আগে সেই অর্জুন গাছটার ডালপালা নিয়ে হঠাৎই জমি থেকে উৎপাটিত হয়ে গিয়ে পড়ল একদম সোজা নদীর খালে। তিনি আশিসকে আশীর্বাদ করে বাড়ি ছেড়ে চলে গেলেন মাঝিপাড়ার দিকে। মাঝিপাড়া বলতে সাঁওতালরা যেখানে থাকতো সেই মাঝিপাড়ার দিকে। পরে বিষয়টা জানা গেল যে কয়েক বছর আগে নাকি বরের সাথে ঝগড়া করে ওখানে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল এক সাঁওতাল রমণী। তার বরেরও রাগ ছিল খুব, তাই হয়তো তাদের প্রথা মাফিক তার অন্ত্যেষ্টিক্রিয়া করেনি। ওঝার দৌলতে বুঝি এবার তার সেই আত্মার মুক্তি হলো। আমার গল্পটি এ পর্যন্তই। সো গাইস, তোমরা আর কি কি ধরনের গল্প শুনতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লেগে থাকলে গল্পতে একটা কমেন্ট করো, একটা লাইক দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস।